সরকারি চাকরি পেতে বহাল থাকছে পুলিশ ভেরিফিকেশন, তবে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ করবে সংস্কার কমিশন। পুলিশ ভেরিফিকেশন থাকবে, তবে এইভাবে থাকবে যে পুলিশের যে দেখবো হলো যে প্রথমত হলো যে এনআইডি ঠিকানা ঠিক আছে কিনা। অনির্দিষ্টকালের ধর্মঘটে স্থবির নৌপথে পণ্য পরিবহন, উত্তরের জেলাগুলোতে হতে পারে জ্বালানি তেল ও সার সংকট। চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনের রেকর্ড, সহজ শর্তে আরও বেসরকারি আইসিডি নির্মিত হলে বাড়বে মুনাফা। গাছের রস গুড় হবার আগেই অনলাইনে বিক্রি, রাজশাহীতে কমেছে খেজুরের গুড়ের উৎপাদন, বাড়ছে দাম। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। কোটা না মেধা, লাখো তরুণের কণ্ঠে উচ্চারিত স্লোগান। 17 বছরের শিক্ষাজীবন শেষে একটি সরকারি চাকরি পেতে রীতিমতো যুদ্ধে নামতে হয়েছে শিক্ষার্থীদের। কোটার দাপট শেষে যে কয়টি চাকরি বেঁচে থাকতো মেধাবীদের জন্য, তাতেও প্রয়োজন হতো রাজনৈতিক পরিচয়ের। আর বয়সসীমা পার হয়ে গেছে, অবশিষ্ট থাকতো বুক ভাঙা আর্তনাদ। শিক্ষার্থীরা বলছেন, রাজনীতিবিদরা পুলিশ ভেরিফিকেশনকে দলীয় কর্মী সংগ্রহের অস্ত্র হিসেবেই ব্যবহার করেছে। আব্দুল লতিফের ক্যামেরায় আরও জানাচ্ছেন আরিফ হোসেন। শিক্ষাজীবন শেষে একটি সরকারি চাকরির অপেক্ষা, দিনরাত এক পড়ার টেবিলে। একে একে সরকারি চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হতে শুরু করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করা আলামিন। 1-2 করে 26টি ভাইবার জন্য ডাক পেলেও অজানা কারণে বারবার ছিটকে পড়ছিলেন তিনি। ভাইবার আগে যে ভেরিফিকেশনগুলো যেগুলো হয়, ওইগুলো আমার খুব ভালো পরীক্ষা এবং খুব ভালো ভাইবা দেওয়ার পরেও কেমন জানি হচ্ছিল না। তার ভিতরে উল্লেখযোগ্য ছিল 35 SI নিরস্ত্র এবং ডিজিএফের একটা চাকরি। এই দুইটা চাকরি আমি আশাবাদী ছিলাম। ভালো লিখিত ও মৌখিক পরীক্ষা দেওয়ার পরও কেন সরকারি চাকরি পাচ্ছিলেন না আলামিন? কারণ হিসেবে সামনে আসে ছাত্র দলের সংশ্লিষ্টতার কথা। প্রশাসন কেন্দ্রিক যেসব চাকরিগুলো ছিল, ওই সব চাকরিগুলোয় আমার কাছে মনে হইতেছিল যে ওরা অনেক বেশি কিছু জানতে চায়। যেমন আমার মাতৃকুল পিতৃকুল খুব ভালোভাবে জাজ করার চেষ্টা করতো বারবার। আমি আমার জায়গা থেকে আমি আমাকে ক্লিয়ার দিতাম। মেধা না রাজনীতি, সরকারি চাকরিতে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? অভিযোগ রয়েছে, বিগত সরকারের সময় মেধার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজনীতি। কারণ পুলিশ ভেরিফিকেশনের নামে বিভিন্ন সময় অনেককে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, অনেকে মেধা থাকার পরও ছিটকে গিয়েছে সরকারি চাকরির দৌড়ে। আমরা চূড়ান্তভাবে সুপারিশ হওয়ার পরও পুলিশ ভেরিফিকেশনের কারণে আমরা আটকে যাচ্ছি। আমার মনে হয় এটা একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে আটকায় যায়, তখন বিষয়টা আসলেই একজন স্টুডেন্টের জন্য হতাশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, পড়ার টেবিলে মুখ গুজে থাকা শিক্ষার্থীরা কি ভাবছে পুলিশ ভেরিফিকেশন নিয়ে? পরিশ্রম করে সে তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে, এটা সবচেয়ে ভালো হবে এবং ভাইভাতে কোনো পক্ষপাতিত্ব করা হবে না, সে যে দলেরই হোক। এটা অনেক ভালো একটা পদক্ষেপ। বৈষম্যটা দূর হোক, যে কোনো পরিচয় যে কোনো এই থাকুক না কেন, সেটা আমরা যেন ভেরিফিকেশনটা যেন একদম মেধার ভিত্তিতে হয়। সাধারণত চাকরি, পাসপোর্ট, লাইসেন্স, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যবহার বা অন্য কোনো প্রয়োজনীয় ক্ষেত্রে আবেদনকারীর দেয়া তথ্য সঠিক আছে কিনা যাচাই করার পাশাপাশি প্রার্থীর চারিত্রিক ও সামাজিক অবস্থান সম্পর্কে তথ্য যাচাই করতে পুলিশ ভেরিফিকেশন করা হয়। স্থানীয় থানার পুলিশ গোপনে বা প্রকাশ্যে প্রার্থীর উল্লিখিত ঠিকানায় সরজমিনে তদন্ত করে থাকেন। পুলিশের তথ্য অনুসারে ভেরিফিকেশনের সময় 21টি বিষয় যাচাই করা হয়। যে ব্যক্তি যে ঠিকানা দিয়েছেন সেটি ঠিক আছে কিনা, এটা একটা মূল বিষয়। দ্বিতীয়ত হলো যে তিনি তার নামে কোনো মামলা আছে কিনা, কোনো বড় ধরনের কোনো অভিযোগ আছে কিনা, সেটি 2 জায়গায় খতিয়ে দেখা প্রয়োজন। সেটি তার যেখানে স্থায়ী ঠিকানা, যেখানে বাসা সেটি, আর তিনি যেখানে পড়াশোনা করেছেন সেই জায়গাতে। এর বাইরে অন্য কিছু দেখতে যাওয়া মানেই হলো ওই ব্যক্তির মেধা কিংবা তার যোগ্যতাকে ছোট বা খাটো করে দেখা। পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিব্রত বাংলাদেশ। গঠন হয়েছে পুলিশ সংস্কার কমিশন। কমিশন প্রধান বলছে, পুলিশ ভেরিফিকেশনের সংশোধনীর জন্য সুপারিশ করবে তারা। নাম পরিচয়ের পাশাপাশি চাকরি প্রার্থী কোনো সাজাপ্রাপ্ত বা
নৈতিক স্খলনের রেকর্ড রয়েছে কিনা পুলিশ ভেরিফিকেশনে এতটুকুই দেখা হবে। চাকরি প্রার্থীদের রাজনৈতিক পরিচয় না খোঁজার জন্য সুপারিশ করবে কমিশন। শুধু পুলিশ ভেরিফিকেশন থাকবে, তবে এইভাবে থাকবে যে পুলিশে যে দেখবো হলো যে প্রথমত হলো যে এনআইডি ঠিকানা ঠিক আছে কিনা। তার রাজনৈতিক পরিচয়, তার বাবার পরিচয় দেখার দরকার নাই। আর অতীতে নাকি শুনলাম যে ফুপা পর্যন্ত, মানে যারা খালু, মানে যারা দূরে আত্মীয় না, মানে অনেক বৈবাহিক সম্পর্কে দূরে থাকে অন্য জায়গায়, তাদেরকেও খোঁজ করা হতো আর কি। তো সুতরাং এখন এটা সম্পূর্ণ সিম্পল হয়ে যাবে, অর্থাৎ এনআইডি ভিত্তিতে তদন্ত করা হবে। পুলিশ ভেরিফিকেশনের নামে রাজনৈতিক অস্ত্র ব্যবহারের সুযোগ নতুন বাংলাদেশে আর না দেওয়ার দাবি সাধারণ শিক্ষার্থীদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। চলতি বছর রেকর্ড পরিমাণ কন্টেইনার ও খোলা পণ্য ওঠানামা হয়েছে চট্টগ্রাম বন্দরে। বছর জুড়ে ডলার সংকট, রাজনৈতিক অস্থিরতার পরও আমদানি রপ্তানির এমন চিত্রকে ব্যতিক্রম বলছেন ব্যবসায়ীরা। 2024 সালে পর্যন্ত চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি পণ্যবাহী প্রায় 32 লাখ একক কন্টেইনার ওঠানামা করেছে, আর খোলা পণ্য খালাস হয় প্রায় 13 কোটি টন। এতে তৈরি হয়েছে রেকর্ড আয়ের সম্ভাবনা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন হোসেন জিয়াদ। বলা হয় দেশে বাণিজ্য আর অর্থনীতির গতির চিত্র ধরা পড়ে চট্টগ্রাম বন্দরে। এবছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত রাজনৈতিক অস্থিরতা, ডলার সংকটে দেশের অর্থনীতি ছিল প্রায় বিপর্যস্ত। অথচ বন্দরের তথ্য দেখাচ্ছে ভিন্ন চিত্র। এবার পণ্য আমদানি ও রপ্তানিতে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে চট্টগ্রাম বন্দরের। 2024 সালের 26 ডিসেম্বর পর্যন্ত রেকর্ড 32,25,000 কন্টেইনার হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর, যা গেল বছরের চেয়ে 2.25 লাখ বেশি। এক্ষেত্রে প্রবৃদ্ধি প্রায় 6%। কর্তৃপক্ষের আশা, রেকর্ড পরিমাণ পণ্য ওঠানামায় বৈশ্বিক বন্দরের তালিকায় এগিয়ে যাবে চট্টগ্রাম বন্দর। অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের বন্দরের কর্মকর্তা, কর্মচারী, ইউজার, শ্রমিকরা সবার আন্তরিকতা থাকার কারণে আমরা এইবার আসলে অন্যান্য গতবারের সব রেকর্ড ভঙ্গ করে আমাদের এখানে প্রায় 32,23,000 কন্টেইনার হ্যান্ডেল হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে যদি বলেন, আমরা প্রতি বছর যে ক্যালেন্ডার ইয়ারে আমরা কন্টেইনারের হিসাবটা করি, তো এইবার আমরা আশা করছি আমরা 67তম অবস্থানে আছি টোটাল লয়েডস লিস্টে। তো এইবার সেটা আরও কয়েক ধাপ এগোবে। শুধু তাই নয়, এবছর খোলা পণ্য যেমন চাল, ডাল, চিনি, সিমেন্ট ক্লিংকার পরিবহনেও রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। বন্দর ব্যবহারকারীরা বলছেন, দক্ষতা বৃদ্ধি ও আধুনিক যন্ত্রপাতি সংযোজনের সুফল পাচ্ছে চট্টগ্রাম বন্দর। কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের দক্ষতার কারণে প্লাস ইকুইপমেন্ট সংযোজনের কারণে সব মিলিয়ে কিন্তু চট্টগ্রাম বন্দরে কিন্তু এখন সেই কন্ডিশন আগের মতো নাই। এবং আগে যেই জাহাজগুলোর গড় ছিল 4 থেকে 5 দিন একটা জাহাজের আপনার পণ্য নামানো থেকে ওঠানো সব মিলিয়ে, এখন সেই জাহাজ কিন্তু গড়ে কিন্তু 2.5 থেকে 3 দিনের মধ্যে কিন্তু চলে আসছে। তবে এলসিএল কন্টেইনার বন্দরের বাইরে থেকে ডেলিভারি দিলে এবং সহজ শর্তে আরও বেশি বেসরকারি আইসিডি করার সুযোগ দিলে বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করেন শিপিং এজেন্টরা। সেটা 111 থেকে 111-এর পর থেকে যারাই কাজ করছে তারা কিন্তু এখনই কাজ করছে, সেটা আউটার অ্যাঙ্গেলস বলেন, জেটির ভিতরে বলেন। সো আমাদের এটার থেকে এটাকে ভাঙতে হবে, যেটা এখন বন্দর চেয়ারম্যান বলছে এবং উপদেষ্টা বলছে যে ওপেন টেন্ডার। যখন আপনার ওপেন টেন্ডার হবে, কাজের গতি বাড়বে, প্রতিযোগিতা বাড়বে এবং আমাদের বিশ্বের এক্সিস্টিং যে রেট আছে সেটাও কিন্তু কম হবে। বন্দরে আসা প্রতি কন্টেইনার হ্যান্ডলিং করে প্রায় $42 আয় করে চট্টগ্রাম বন্দর। এছাড়া জাহাজের অবস্থান ভাড়াসহ নানা রকম চার্জ মিলিয়ে বছরে 4.5 কোটি টাকা আয় হয় বন্দরের। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। চাঁদপুরে 7 নৌ শ্রমিক হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সারা দেশে কর্মবিরতি পালন করছে নৌযান শ্রমিকরা। এতে বন্ধ আছে সব ধরনের পণ্য পরিবহন। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বন্ধ রয়েছে পণ্য খালাস কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন কর্মবিরতিতে নৌ বাণিজ্যে কী ধরনের প্রভাব পড়েছে, আর কর্মবিরতির সমর্থনে শ্রমিকদের আজ কোনো কর্মসূচি রয়েছে কিনা? উজ্জ্বল, চট্টগ্রাম কর্ণফুলী যে নদী, সেই নদীর প্রায় 16টি ঘাট রয়েছে। নদীতে প্রত্যেকটি ঘাটই এখন একেবারে শুনশান নীরবতা বিরাজ করছে। যেখানে শ্রমিকদের যে আমরা কর্ম চাঞ্চল্যতা দেখি, যেখানে হাক ডাক থাকে, তার কিছুই নেই। এবং শত শত লাইটার জাহাজ এখন অলস পড়ে আছে এবং এই জাহাজগুলোর সাথে যে সকল শ্রমিকরা সরাসরি জড়িত, পণ্য ওঠানামা থেকে শুরু করে লোড আনলোডের যে কার্যক্রম, সবগুলোই কিন্তু এখন বন্ধ
রয়েছে। বলা যায় পুরো বন্দরের যে কার্যক্রম, বিশেষ করে খোলা পণ্য ওঠানামার যে কার্যক্রম এবং দেশের অভ্যন্তরে নৌপথে যে সকল পণ্যগুলো আনা নেওয়া করা হয় সব কিছুতে এখন স্থবিরতা বিরাজ করছে। আপনি জানেন যে 7 জন শ্রমিককে হত্যার কারণেই এখানে নৌ শ্রমিকরা যে আন্দোলন শুরু করেছে, সেই আন্দোলনের আজ দ্বিতীয় দিনে আমরা দেখতে পাচ্ছি তারা যারা আন্দোলন করছেন শ্রমিকরা তারা আমাদেরকে জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলো মানা হবে না ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে। এর মধ্যে তারা আমাদেরকে জানিয়েছেন এখনো পর্যন্ত ওই ঘটনার সাথে যারা জড়িত তাদের কাউকে আটক করা হয়নি এবং তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে 20 লাখ টাকা করে প্রতিটি পরিবারকে যারা নিহত হয়েছে তাদেরকে খুন করা হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, সেটিও নিয়ে এখনো কোনো কথা হয়নি। এবং অন্য নৌপথকে আরও বেশি সুরক্ষিত করা, নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে তারা যে দাবিগুলো জানিয়েছেন তার কোনোটি কিন্তু এখনো পূরণ করা হয়নি এবং তাদের সাথে সরকারের কোনো দপ্তর এখনো পর্যন্ত বসেনি, যার কারণে তারা দ্বিতীয় দিনের মতো এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনাকে বলে রাখি যে এখনো পর্যন্ত কর্ণফুলী নদী এবং সাগরের যে বহির্নোঙর, বন্দরের বহির্নোঙর, সেখানে 20টি আমরা দেখেছি মাদার ভেসেল এখনো পর্যন্ত অপেক্ষমান রয়েছে, যেখান থেকে আসলে লাইটার জাহাজে করে পণ্যগুলো খালাস করা হয়, খোলা পণ্যগুলো। সেই জায়গাতে এখন 20টি মাদার ভেসেল পুরোপুরি তাদের খালাস কার্যক্রম বন্ধ রেখেছে। এতে করে প্রতিদিন কিন্তু এই জাহাজগুলোতে $10,000 কিন্তু ক্ষতিপূরণ দিতে হয়, যারা আমদানিকারক আছে তাদের উপর গিয়ে বর্তায়। পরবর্তীতে সেটি আমরা দেখি যে যারা ভোক্তা আছে সেখানে গিয়ে পৌঁছায়। আপনাকে বলে রাখি যে সকল জাহাজগুলো, লাইটার জাহাজগুলো এখনো পর্যন্ত প্রায় 35টি লাইটার জাহাজ পণ্য নিয়ে কিন্তু সাগরে অপেক্ষা করছে। এর মধ্যে আমরা দেখেছি পাথর থেকে শুরু করে কয়লা এবং বালিসহ খাদ্যপণ্য, চাল, ডাল, গম এই ধরনের পণ্যগুলো নিয়ে আছে। এবং দেশের অভ্যন্তরে যে সকল লাইটার জাহাজগুলো যাতায়াত করে সেখানে কিন্তু জ্বালানি তেল এবং সারের যে ব্যাপারটা সেটি উত্তরবঙ্গে কিন্তু এক ধরনের প্রভাব পড়বে, জ্বালানি তেলের সংকট দেখা দেবে এমনটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে, যেহেতু এই নদীপথে সেই পণ্যগুলো পরিবহন করা হয়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে নৌযান শ্রমিক যে ধর্মঘট তার সবশেষ তথ্য। বন্দরনগরী থেকে কাজী মাহফুজ জানাচ্ছিলেন নৌ শ্রমিকদের কর্মবিরতির সবশেষ খবর। মৌসুম পরিবর্তনের সাথে সাথে ঘুরে গ্রামীণ অর্থনীতির চাকা, আসে নতুন গতি। শীত সমৃদ্ধ করে গ্রামীণ অর্থনীতি, যেমন খেজুরের রস আর গুড়কে কেন্দ্র করে রাজশাহীর গ্রামগুলোতে আসে অর্থনৈতিক পরিবর্তন। অনলাইন ভিত্তিক ব্যবসার প্রসারে বর্তমানে লাভ বেড়েছে প্রান্তিক কৃষকদের। এবছর গাছ থেকে সংগৃহীত রস গুড় হওয়ার আগেই বিক্রি হচ্ছে অনলাইনে, তাতে কমেছে গুড়ের উৎপাদন, বাড়ছে দাম। রাজশাহী থেকে রায়হানুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। পৌষের গায়ে কুয়াশার চাদর, শীত বুড়ির নেমন্তন্নে তখনও ঘুম ভাঙেনি বানেশ্বর গ্রামের। বছরের এই সময়টাই প্রকৃতিতে শীতের উপকরণ থাকে ঐশ্বর্যে ভরা, সে ঐশ্বর্য আরো বাড়ায় খেজুরের রসে। তাই ভোর থেকেই স্বাদের অন্বেষণে গাছ থেকে গাছে চলে গাছিদের ব্যস্ততা। সুউচ্চ খেজুর গাছ থেকে সংগৃহীত বিন্দু বিন্দু রসে স্বাদের সিন্ধু বয়ে যায় গ্রাম থেকে নগরে। 70-80 পিস গাছ লাগাই, তাতে আমার গুড় হচ্ছে 20 কেজি 25 কেজি। অগ্রহ মাস থেকে ফুল রস পাই, ফাল্গুন মাস পর্যন্ত গাছ লাগা। সংগৃহীত রস আগুনের তাপে পরিবর্তন হয় গাঢ় গুড়ে। জ্বালানি, জালের মাত্রা আর নানান রকম পরীক্ষায় স্বাদ নির্ধারণ করেন গুড়ের কারিগর। ক্রেতার চাহিদা অনুসারে গুড়কে পাটালি, ঘুড়ি বা আধুনিক ফয়েল পেপারের আকার দেয়া হয়। মানভেদে হয় দামের পার্থক্য। 2 হাট হলে গুড়ের দামটা চাহিদাও বেড়ে গেছে, আবার শীত পড়তে রসটাও বেড়ে গেছে। অনলাইনেও আপনার গুড়ের দাম হচ্ছে আপনার 300 টাকা করে বেচতে আমরা, আর বাজারে বিক্রি করছে আপনার 200 টাকা 220 টাকা করে। সপ্তাহ জুড়ে জেলার 4 উপজেলার শত শত গ্রামে উৎপাদিত গুড় সংগ্রহ করে কৃষক। সপ্তাহের 2 দিন বানেশ্বর ও ঝলমলিয়া হাটে বিক্রি হয় গুড়। এক হাটে 80 থেকে 90 লাখ টাকার গুড়ের বেচাকেনা হয় এখানে। বাজার যাচ্ছে আপনার 180-90, উপর হাইস বাজার 200। গুড়ের মান এবার খুবই ভালো, তবে সারা বাংলাদেশে যাচ্ছে। শুধু হাটেই নয়,
অনলাইনের সুবাদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা সরাসরি কৃষকের কাছ থেকেই কিনছেন গুড়। মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্যের বালায় না থাকায় গুণে মানে পাচ্ছেন সেরা পণ্য। অনলাইনের এই ব্যবসাগুলো যখন বাড়বে, B2B বাড়বে বা অনলাইনে সরাসরি ক্রেতার থেকে উৎপাদনকারীর থেকে ক্রেতা নিতে পারবে, এটুকু সম্ভব করা, তখন কিন্তু দেখা যাচ্ছে যে লাভবান সবচেয়ে বেশি হবে উৎপাদনকারীরা। তবে গাছি ও গুড়ের কারিগররা বলছেন এবছর অনলাইনে খেজুরের রসের বিক্রি বাড়ায় কমছে গুড়ের উৎপাদন। যারা গুড় নিচ্ছিল আমাদের কাছ থেকে এর আগে ওরাই রসও এই বছর থেকে নেওয়া শুরু করেছে। বরফজাত করব, এটা যখন বরফ আকৃতি ধারণ করবে তখন আমরা আরেকটা ককশিটে পার করে আবার বরফ দিব। পরিবহন সেক্টরটা একটু উন্নতর কারণে এটা সম্ভব হচ্ছে। মানুষ তো সহজে যেটা পাচ্ছে ওটাই সহজভাবে নিচ্ছে, তো চাহিদা বলতে গেলে চাহিদা প্রতি বছরই বাড়তেছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে জেলার 4 উপজেলায় খেজুর গাছের সংখ্যা প্রায় 6 লাখ। চলতি মৌসুমে যা থেকে এবছর প্রায় 9,000 মেট্রিক টন খেজুরের গুড় উৎপাদনের আশা কৃষি বিভাগের। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। সচিবালয়ে অগ্নিকাণ্ডে এরই মধ্যে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। এছাড়া এই ঘটনায় সার্বিক নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে কর্মরতদের স্থায়ী পাস ছাড়া সাংবাদিক সহ সবার অস্থায়ী পাস বাতিল করা হয়েছে। অগ্নিকাণ্ডের তদন্ত এবং অস্থায়ী পাস বাতিল ইস্যুতে সবশেষ খবর জানাতে সচিবালয়ের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, জানাবেন অগ্নিকাণ্ডের তদন্তকারী দল আজ ঘটনাস্থলে এসেছে কিনা, আর অস্থায়ী পাস বাতিলের পর সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে কতটা কড়াকড়ি আরোপ করা হয়েছে? উজ্জ্বল, যেমনটি বলছিলেন যে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি কিন্তু কাজ শুরু করেছে এবং যেটি কালকে রাতে একটি আদেশ হয়েছে, অফিস আদেশ, সেখানে সচিবালয়ে যে প্রবেশের স্থায়ী পাস, সেই স্থায়ী পাস কর্মকর্তাদের স্থায়ী পাস বাদে কিন্তু বাকি যে কার্ডগুলো আছে, অর্থাৎ সংবাদকর্মীদের অ্যাক্রেডিটেশন কার্ড সহ যেই অস্থায়ী প্রবেশ কার্ডগুলো আছে, সেগুলো দিয়ে আসলে প্রবেশ অধিকার বাতিল করা হয়েছে। এখানে অফিস অর্ডারে বলা হয়েছে যে অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তার স্বার্থে আসলে এই অর্ডারটি জারি করা হয়েছে এবং আমরা সকাল থেকেই সচিবালয়ের সামনেটায় আছি। এখানে আমরা আজকে যদিও শনিবার সাপ্তাহিক ছুটি, কিন্তু তাও সচিবালয়ে আসলে ভিতরে বেশ কিছু কাজ থাকে এবং আমরা যেটা সবসময় দেখি যে সপ্তাহের প্রত্যেক দিনেই সচিবালয়ে কেউ না কেউ প্রবেশ করেন এবং তাদের যে কাজগুলো আছে সেগুলো করে থাকেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে সকাল থেকেই কিন্তু সচিবালয়ের সামনে অনেকেই ভিড় করছেন এবং খুব কড়াকড়ির সাথেই তাদের পাসগুলো দেখা হচ্ছে এবং তাদের ঢুকতে দেওয়া হচ্ছে। যদি আপনাকে একটু দেখাই ক্যামেরার মাধ্যমে, সচিবালয়ের সামনে কিন্তু এখনো বেশ কিছুজন লোক কিন্তু দাঁড়িয়ে আছে, তারা কিন্তু ঢুকতে পারছেন না। তাদের পাস চেক করে তাদের সন্তোষজনক মনে হয়নি দেখে কিন্তু নিরাপত্তা কর্মীরা তাদের ঢুকতে দেয়নি। এবং নিরাপত্তার কথা যেহেতু বলছি, সেখানে বলে রাখি যে সকাল থেকে আমরা সচিবালয়ের সামনে কিন্তু যেই নিরাপত্তাটা থাকে সচরাচর তার থেকে কিন্তু একটু বেশিই নিরাপত্তা দেখছি। বিভিন্ন পোশাকধারী এবং সাদা পোশাকের কিন্তু আমরা নিরাপত্তা রক্ষী বাহিনীদের দেখছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে আছে। আর যেটি বলছিলেন তদন্ত কমিটি নিয়ে, সকাল থেকে আমরা আসলে তদন্ত কমিটির কাউকে এখনো আসতে দেখিনি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু প্রথমে 7 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছিল এবং আপনারা জানেন যে সেটি বাতিল করে পরবর্তীতে 8 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেটির আসলে তদন্ত প্রতিবেদন, প্রাথমিক তদন্ত প্রতিবেদন এই 30 তারিখের মধ্যেই দেওয়ার কথা এবং তারপরে 10 দিনের মধ্যে কিন্তু চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কথা। কিন্তু আজকে আমরা এখন পর্যন্ত সেই তদন্ত কমিটির কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেখিনি। পরবর্তীতে আমরা হয়তো যদি তারা আসেন সেই খবরটি দেওয়ার চেষ্টা করব। কিন্তু যদি বলি যে সচিবালয়ের যে সার্বিক পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতি এখনো সেই ক্ষতবিক্ষত ভবনগুলো কিন্তু দাঁড়িয়ে আছে এবং যে সচিবালয়ের প্রবেশের ক্ষেত্রে যে গতকাল যেই কড়াকড়ি, সেটির প্রভাব কিন্তু সচিবালয়ের সামনে দেখা যাচ্ছে আসলে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ। বগুড়ায় পাইকারি বাজারে বেশ কম দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়ার মহাস্থান বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, জানাবেন বাজারে সবজির দাম কমে যাওয়ায় কৃষকরা কি বলছেন?
উজ্জ্বল, আজকে মহাস্থান হাটে কিন্তু প্রচুর পরিমাণে সবজি সরবরাহ হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাটটি জুড়ে কিন্তু বিভিন্ন সবজির এখানে সরবরাহ। আর এই সরবরাহ বেশি কারণে কিন্তু যে সবজির দাম সেটি একেবারেই কমে গেছে। আজকে যদি বলি যে এই ফুলকপি যেটি বিক্রি হচ্ছে 1 থেকে 1.5 টাকা কেজি দরে ফুলকপি বিক্রি হচ্ছে, কোনো ফুলকপি আবার 2 থেকে 3 টাকা বিক্রি হচ্ছে। একইভাবে কিন্তু যে মূলা, সে মূলা বিক্রি হচ্ছে 3 থেকে 4 টাকা কেজি দরে। এছাড়া বেগুন, সে বেগুন বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। এইভাবে প্রতিটি যে সবজি, সেই সবজির দামই কিন্তু একেবারেই কমে বিক্রি হচ্ছে। যেখানে কৃষকরা যেটি বলছে যে প্রতিটি ফুলকপি, প্রতি কেজি ফুলকপি এখানে চাষাবাদ করতে তাদের খরচ হয়েছিল 12 থেকে 15 টাকা, কিন্তু সেখানে তারা আজকে 2 টাকা কেজি দরে কিন্তু ফুলকপি বিক্রি করছে। এখন যত সময় যাচ্ছে তত কিন্তু দাম আরও কমছে। প্রথম সকালে কিন্তু 3 টাকা কেজি দরে ফুলকপি বিক্রি করেছিল, বর্তমান 1 থেকে 1.5 টাকা কেজি দরে ফুলকপি বিক্রি করছে। এছাড়া এখানে যে টমেটো রয়েছে, সে টমেটো 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা কেজি ধরে। এইভাবে কিন্তু তারা এই সবজিগুলো বিক্রি হচ্ছে। আর এখানে যে ক্রেতারা যারা ক্রেতারা তারা বলছেন যে এই বেশি সরবরাহ হওয়ার কারণেই কিন্তু এই দাম কমেছে এবং দেশের সব জায়গায় কিন্তু বর্তমানে যে সবজি, সেই সবজি সরবরাহটা বেড়েছে। আর এই সবজি সরবরাহ বাড়ার কারণেই কিন্তু দামটা কমেছে। তবে যে বিভিন্ন শহরে যে সবজির দাম সেটি কিন্তু অনেক বেশি বিক্রি হচ্ছে। এর কারণ হিসাবে যেটি আড়তদার এবং পাইকাররা যেটা বলছেন যে এখানে সরবরাহ করতে যে খরচগুলো, এই খরচগুলো অনেক বেড়ে গেছে। বিশেষ করে তেলের দাম, পরিবহন খরচ, টোল খরচ, তাছাড়া কুলি খরচ, এইভাবে দাম বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু ঢাকা সহ বিভিন্ন যে শহরগুলোতে রয়েছে সেই শহরগুলোতে দাম কিন্তু এখনও অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। যেমন ঢাকা শহরে আজকে ফুলকপি বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা কেজি দরে, কিন্তু এখানে বিক্রি হচ্ছে 1.5 টাকা থেকে 2 টাকা কেজি দরে। এই যে দামগুলো বেশি, মানে অনেক আকাশ পাতাল যে দাম তারতম্য, সে তারতম্য কারণ হিসাবে কিন্তু এখানে যে ব্যবসায়ীরা তারা বলছেন যে সবজির যে সরবরাহ খরচ, এই সরবরাহ খরচ বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু দামটা বাড়ছে। তো এইভাবে কিন্তু কম এবং বেশি দামে কিন্তু বিভিন্ন স্থানে সবজি বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে উজ্জ্বল বগুড়ার যে বাজার, সে বাজার থেকে সর্বশেষ সবজির দামের। মাজেদুর রহমান জানাচ্ছিলেন বগুড়া থেকে শীতকালীন সবজির বাজার পরিস্থিতি। বরিশাল বিভাগের সকল সিভিল সার্জন ও জেলা হাসপাতালগুলোর তত্ত্বাবধায়ক সহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আবু জাফর। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে যুক্ত আছেন অমিত হাসান। অমিত, জানাবেন মতবিনিময় সভায় কি কি বিষয় প্রাধান্য পাচ্ছে? উজ্জ্বল, সকালে যদি প্রথমেই বলি, আজকে সকাল 9টার সময় বরিশাল আমানতগঞ্জে যে শিশু হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু যিনি মহাপরিচালক রয়েছেন তিনি পরিদর্শন করেছেন। এছাড়া বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন করেছেন এবং তখন তিনি বলেছেন যে আসলে চিকিৎসা সরঞ্জামাদি কিংবা জনবল বিষয়গুলো না দেখেই নির্মাণ করা হয়েছে ভবনগুলো, যার কারণে এখনো চালু করা হয়নি। মূলত তিনি এই বিভাগের সকল চিকিৎসক কর্মচারীদের সাথে সমন্বয় করতেই কিন্তু এই যে মত বিনিময় সভা কিংবা এই সফর তিনি করছেন। এবং তিনি প্রথমেই আজকে সকালে আমানতগঞ্জের যিনি শিশু হাসপাতালটি রয়েছে, বক্ষব্যাধি হাসপাতাল রয়েছে, সেগুলো পরিদর্শন করছেন এবং এই মুহূর্তে বরিশাল বিভাগের সিভিল সার্জন যারা রয়েছে জেলার বিভিন্ন জেলার আগত তাদের সাথে মত বিনিময় করছেন। এছাড়া বরিশাল হাসপাতালগুলোর যারা তত্ত্বাবধায়ক রয়েছে, এছাড়া মহাপরিচালক রয়েছে স্বাস্থ্য বিভাগের, তাদের সাথে কিন্তু এবং বরিশাল শহরের যারা চিকিৎসক সংশ্লিষ্ট রয়েছে চিকিৎসা সেবার সাথে, তাদের সবাইকে নিয়েই কিন্তু এই স্বাস্থ্য সমন্বয় সভা আয়োজন করা হয়েছে। এবং এই সমন্বয় সভার পর কিন্তু তিনি শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, এছাড়া ক্যান্সার যে হাসপাতাল রয়েছে সেটিও কিন্তু তিনি পরিদর্শন করবে, সেটি নির্মাণাধীন অবস্থায় রয়েছে, সেটিও পরিদর্শন করবেন। এবং তিনি বলছেন যে আসলে বরিশালের স্বাস্থ্য সেবা যাতে আরও ভালোভাবে এগিয়ে যায়, কোনো সমস্যাগুলো আছে সেগুলো আসলে তিনি পরিদর্শনের মাধ্যমে দেখছেন এবং এর পরপরই কিন্তু এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে তারা কথা বলবেন। কথা বলার পরে কিন্তু সিদ্ধান্ত হবে যে এই সমস্যাগুলো সমাধান করা হবে বলে
জানিয়েছেন তিনি। এবং আরেকটু জানিয়ে রাখি যে তিনি আজকে সকালেই কিন্তু এই পরিদর্শন শুরু করেছেন এবং এই মুহূর্তে মত বিনিময়ে সবাই অংশগ্রহণ করেছেন। আপনারা দেখছেন যে এই মুহূর্তে কোরআন তিলাওয়াতের মাধ্যমে কিন্তু এই মত বিনিময় সভাটা অনুষ্ঠিত হচ্ছে এবং এই অনুষ্ঠানের মধ্যে কিন্তু বরিশাল বিভাগের যারা চিকিৎসা সংশ্লিষ্টরা রয়েছে, চিকিৎসকরা রয়েছে, এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা রয়েছে, তারা কিন্তু উপস্থিত হয়েছেন সকালেই এবং এই মুহূর্তে এই মত বিনিময় সভাটা করছেন। তিনি আসলে বলছেন যে মূলত সমন্বয় করার কারণেই এই পরিদর্শন কিংবা এই যে আজকে সফর সেটি কিন্তু তিনি করছেন এবং এই সফরের শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে বরিশালের স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা সমাধান করার চেষ্টা করবেন এবং একই সাথে বরিশালের শিশু হাসপাতালটি অনেক বছর ধরে আসলে চালু হচ্ছে না সেটি বিষয়েও তারা কথা বলবেন বলে জানিয়েছেন। এছাড়া জনবল সংকট দূরকরণে এছাড়া বিভিন্ন ধরনের নির্মাণ কাজ করা হয়েছে, কিন্তু চিকিৎসক সরঞ্জামাদি যেগুলো রয়েছে সেগুলো এখন পর্যন্ত প্রস্তুত করা হয় নাই। সুতরাং সেগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কথা বলে যাতে দ্রুত সময়ের মধ্যে এই যে হাসপাতালগুলো রয়েছে সেগুলো চালু করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। বরিশালে চলছে বিভাগীয় স্বাস্থ্য সমন্বয় সভা, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন বিষয়ে দ্বিতীয় দিনের সংলাপ চলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। ট্রাইব্যুনালকে ওই পরিমাণে সময় দিতে হবে, ট্রাইব্যুনালকে ওই পরিমাণে সার্ভিস দিতে হবে যাতে ট্রাইব্যুনাল প্রত্যেকটা কেসের ইনভেস্টিগেশন করে প্রত্যেকটা কেসকে খুঁজে বের করতে পারে। কিন্তু জনাব জাহিদ হাসান, আপনার কাছে আমি আবার আসবো। শুধু একটা জায়গায় আপনি বললেন যে প্রচলিত আইনি কাঠামোর মধ্যেই এই বিচারটা হতে হবে। আপনাদের সংগঠনের বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এটার উপরে কোনো স্টাডি আছে কিনা যে আইনটা এখন আছে সংশোধন হয়েছে তাতে এই সংশোধিত আইনের আওতায় আপনাদের কাঙ্ক্ষিত বিচারটা সম্ভব কিনা? আচ্ছা, মানে খুব সংক্ষেপে বলবেন, আমি এরপরে অন্যজনের কাছে যাব। আচ্ছা, আমরা মনে করি যে বাংলাদেশে এই ট্রাইব্যুনাল যে আইনটা সংশোধন হয়েছে 5 তারিখের পরে এটা দিয়ে হওয়া সম্ভব। তারপরেও ট্রাইব্যুনাল যারা আছেন, যদি চিফ প্রসিকিউটর মহোদয় থাকতেন এটা বেশ ভালো হতো। তারা এখানে অ্যাটর্নি জেনারেল মহোদয় আছেন, তারা যদি মনে করেন এরপরেও ভিন্নভাবে অন্য কোনোভাবে তাদের যে বিচারিক কার্যক্রম তার প্রেক্ষাপটে আরো কোনো রকমের চেঞ্জেস আনতে হয়, তারা সেটা নিশ্চয়ই আনতে পারে। ধন্যবাদ জাহিদ হাসান। আমি পরবর্তী বক্তার কাছে যাওয়ার আগে 2 মিনিটে আমাদের এক সহকর্মী, একজন সাংবাদিক যিনি নীরবে নিভৃতে কাজ করেন, এই গুম খুন পার্টিকুলারলি এই গুম খুনের উপরে গত কয়েক বছর ধরে তিনি নিরন্তর গবেষণাধর্মী কাজ করেছেন। আমি তাকে একটু অনুরোধ করবো, তিনি আজকে এখানে কাভার করতে এসেছেন একজন সাংবাদিক হিসাবে, আমি তার সঙ্গে কথা বলে তাকে অনুরোধ করেছি যে তিনি 2 মিনিটে আমাদেরকে একটা সিনারিও দেবেন কিনা, একটা চিত্র বলবেন কিনা যে গত 16 বছরে এই গুম খুনের চিত্রটা আসলে কি ছিল। তিনি ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম, আমি জাইমা ইসলামকে 2 মিনিটের জন্য একটু এখানে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনি একটু আমাদেরকে 2 মিনিটে আপনার গবেষণার অভিজ্ঞতাটা বা আপনি যে চিত্রটা জানেন সেটা আমাদেরকে একটু বলে যাবেন। কৃষিবিদ ইনস্টিটিউটে চলছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ সংলাপ, সরাসরি ছিলাম সেখানে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইতিহাসে প্রথমবারের মতো সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর পর নাসাকে কাঙ্ক্ষিত সময়ের আগে সিগন্যাল পাঠিয়েছে মহাকাশযান পার্কার সোলার প্রোব। 980 ডিগ্রি তাপমাত্রা সহ্য করে সূর্য থেকে 61 লাখ কিলোমিটার দূরে অবস্থান করছে নাসার এই মহাকাশযানটি। টানা কয়েক দিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর অবশেষে এমন সিগন্যাল নিশ্চিতের পর সূর্য অভিযানের এই মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল নাসা। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। চাঁদে মানুষে পা রাখার ইতিহাস থাকলেও 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জ্বলন্ত অগ্নিকুণ্ড সূর্য এখনও অধরা। পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরের এই উত্তপ্ত নক্ষত্রটির নানা রহস্য উন্মোচনে নতুন এক দিগন্তের পথে মানবজাতি। ইতিমধ্যে এমনই এক মিশনে রয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব। 24 ডিসেম্বর নাসা নিশ্চিত করে প্রথমবারের মতো সূর্যের 62 লাখ কিলোমিটার দূরে পৌঁছে ইতিহাস রচনা করেছে মহাকাশযানটি। তবে সোলার প্রোবটি বেশ কয়েকদিন যোগাযোগের বাইরে থাকায় 27 ডিসেম্বরের মধ্যে সিগন্যাল পাওয়ার অপেক্ষায় ছিল নাসার গবেষকরা। তবে সেই অপেক্ষার প্রহর শেষ হওয়ার আগেই সংকেত পেলেন বিজ্ঞানীরা। খবর এলো এখন সূর্যের আরও কাছাকাছি সোলার প্রোব। সূর্য থেকে এটির দূরত্ব এখন
61 লাখ কিলোমিটার। সূর্যের কার্যকলাপ এবং সৌরজগতের অজানা তথ্য উদ্ঘাটনের এই অভিযানে পার্কার সোলার প্রোবকে চরম উচ্চ তাপমাত্রা এবং ভয়াবহ বিকিরণের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাই মহাকাশযানটির চারপাশে দেয়া হয়েছে 4.5 ইঞ্চি পুরু কার্বন কম্পোজিট শিল্ডের আবরণ, যা 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে সক্ষম। Never had a human-made object so close to the sun. To get that close, we had to use Venus to have our gravity assist to slow Parker down so that it could get that close. Also, we had to not melt. That's why the Parker has this heat shield that holds the instruments at room temperature and keeps the heat of the sun away. শুক্রবার 980 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে থেকেও সূর্য অভিযানে থাকা যানটি এখনও নিরাপদ আছে বলে দাবি নাসার। এমনকি সূর্যের অনেক কাছে থেকেও স্বাভাবিকভাবে কাজ করছে এবং সিগন্যাল পাঠাতে সক্ষম পার্কার সোলার প্রোব। নাসা বলছে অভিযানটি সফল হলে জানা যাবে সূর্যপৃষ্ঠের সঙ্গে এর বায়ুমণ্ডলের তাপমাত্রার পার্থক্যের কারণ ও সৌরঝড়ের আদ্যপান্ত। 2018 সালে পৃথিবী থেকে পাড়ি দেয়া পার্কার সোলার প্রোব এর আগে 21 বার সূর্যকে প্রদক্ষিণ করেছে। ঘণ্টায় 4,30,000 মাইল গতিতে চলতে সক্ষম মহাকাশযানটি এখন পর্যন্ত মানবসৃষ্ট সবচেয়ে দ্রুতগামী যান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধারের পরও কাজাখস্তানে বিমান দুর্ঘটনার রহস্য উন্মোচন হচ্ছে না। তাই পাখির ধাক্কা, দুর্যোগপূর্ণ আবহাওয়াকে ছাপিয়ে এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে ইউক্রেনের ড্রোন ভেবে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার দাবি। যুদ্ধকবলিত অঞ্চলে এমন ঘটনা অস্বাভাবিক কোনো বিষয় নয় মনে করছেন বিশেষজ্ঞরা। অলৌকিকভাবে বেঁচে ফেরা যাত্রীদের বর্ণনা থেকেও দুর্ঘটনার পেছনে রুশ সংশ্লিষ্টতার আভাস মিলছে। তৌহিদুর রহমানের আরও একটি প্রতিবেদন। পাখির ধাক্কা, দুর্যোগপূর্ণ আবহাওয়া নাকি ইউক্রেনের ড্রোন ভেবে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা? ঠিক কোন কারণে রাশিয়াগামী আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি কাজাখস্তানে গিয়ে বিধ্বস্ত হলো? এমন প্রশ্নের মধ্যে ঘটনার 3 দিনের মাথায় এসে বিমানটির দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধার হয় শুক্রবার। কিন্তু বিধ্বস্ত হওয়ার পেছনকার রহস্যের ধূম্রজাল ভেদ করা যায়নি এখনও। তাই সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাশিয়ার এয়ার ডিফেন্স মিসাইল বিস্ফোরণ থেকে বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কাটি। বিমানে থাকা 67 আরোহীর মধ্যে 38 জন প্রাণ হারালেও অলৌকিকভাবে বেঁচে ফেরাদের অনেকের মন্তব্য থেকে রাশিয়ার দিকে অভিযোগের পাল্লা ভারী হচ্ছে। কারণ বাকু থেকে রাশিয়ার গ্রোজনি বিমানবন্দরের কাছে পৌঁছাতেই বিকট শব্দ শোনার কথা জানিয়েছে আহতরা। এর বেশ কিছুক্ষণ পরেই কাজাখস্তানের আক্তাও শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। খোদ রাশিয়ার বিমান পরিবহন কর্তৃপক্ষ বলছে কুয়াশা এবং ইউক্রেনের ড্রোন হামলার সতর্কতার সময় বিধ্বস্ত হয়েছে আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি। তাই তদন্তের মধ্য দিয়ে আসল কারণ উদ্ঘাটনে সব পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খানুভাবে শনাক্ত ও যাচাই করা প্রয়োজন। Террористические атаки на гражданскую инфраструктуру в городах Грозный и Владикавказ. В связи с этим в районе аэропорта Грозный вводился режим ковер. এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন যুদ্ধ কবলিত অঞ্চলে বিমানকে ড্রোন ভেবে ভূপাতিত করার বিষয় অস্বাভাবিক কোনো ঘটনা নয়। তবে আসলেই রাশিয়া দায়ী কিনা তার জন্য প্রয়োজন সুষ্ঠু তদন্ত। It is a crash that was the result of anti-aircraft fire are not that unusual in war zones. So these kinds of things do happen. I think we just have to wait and see whether in fact Russian anti-aircraft fire was responsible for taking this plane down. যদি রাশিয়া দায়ী হয়েও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তাহলে আজারবাইজানের সাথে সম্পর্কে ফাটল দেখা দেবে বলে শঙ্কা করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা। If Russia tries to deny this or cover this up, it could lead to a rift in Russian relations with Azerbaijan. If Russia doesn't apologize for what it's done and provide greater clarity in its airspace management, that could also lead to further degradation of relations between Russia and other countries. তদন্ত শেষ হওয়ার আগে নিজেদের উপর আনা অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছে না ক্রেমলিন। এমনকি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ আনার বিষয়টি এড়িয়ে গেছে আজারবাইজান সরকারও। তবে বিমান দুর্ঘটনার জন্য বাহির থেকে হওয়া আঘাতকেই দায়ী করছে আজারবাইজান এয়ারলাইন্স। কিন্তু এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
তৌহিদুর রহমান, এখন বিশ্ব। চলতি বছর যুক্তরাষ্ট্রে গৃহহীন ছিলেন ইতিহাস সর্বোচ্চ 7,71,000 মানুষ। এক বছর ব্যবধানে এই সংখ্যা বেড়েছে 18%। মার্কিন গৃহায়ন ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য, যেখানে উল্লেখ করা হয় গৃহহীনদের মধ্যে শিশুর সংখ্যা প্রায় 1.5 লাখ। আবাসন সংকটের বিপরীতে ব্যয় বেড়ে যাবার কারণে অনেক মার্কিন নাগরিককে থাকতে হচ্ছে তাঁবু খাটিয়ে। এছাড়াও ঘূর্ণিঝড়, বন্যা ও দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে গৃহহীনের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ডেনভার ও শিকাগোর মতো শহরগুলোর অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বাস করছেন হাজারো মানুষ। আফ্রিকা থেকে সাগর পাড়ি দিয়ে স্পেন প্রবেশের সময় চলতি বছর প্রাণ হারিয়েছেন 10,000-এরও বেশি মানুষ, অর্থাৎ প্রতিদিন প্রাণহানির সংখ্যা ছিল গড়ে 30 জন, যা 17 বছরের মধ্যে সর্বোচ্চ। অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডার্সের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রায় 9,800 মানুষ সাগরে প্রাণ হারিয়েছেন আফ্রিকার আটলান্টিক উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপে প্রবেশের সময়। সাহেল অঞ্চলে গৃহযুদ্ধ ও জলবায়ু পরিবর্তনের কারণে উন্নত জীবনের আশায় অধিকাংশ মানুষই অবৈধভাবে ইউরোপ প্রবেশের ক্ষেত্রে বেছে নেন ঝুঁকিপূর্ণ এই রুটকে। শেষকৃত্যের আগে ভারতের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে কংগ্রেসের সদর দফতরে। সেখানে বর্ষিয়ান এই নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছিলেন স্ত্রী গুরশরণ কর ও কন্যা দামান সিং। এর আগে শনিবার সকালে মনমোহন সিংয়ের দিল্লির বাসভবনে উপস্থিত হয়ে বর্ষিয়ান এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ পরিবারের সদস্যরা। কংগ্রেসের সদর দফতর থেকে প্রয়াত প্রধানমন্ত্রীর মরদেহবাহী গাড়ি নিয়ে শোকযাত্রা করবেন দলীয় নেতাকর্মী সমর্থকরা। মরদেহ নেওয়া হবে নয়াদিল্লির নিগমবোধ ঘাটে, যা হিন্দুর প্রতিবেদন বলছে স্থানীয় সময় 11:45 মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হবার কথা। বিভিন্ন ফেডারেশনের অফিস পরিচালনার জন্য রুম না থাকলেও বঙ্গবন্ধু স্টেডিয়ামে মহানগর ফুটবল লীগ কমিটির জন্য বরাদ্দকৃত রুম দখলে রেখেছে বাফুফে। এ নিয়ে অন্য ফেডারেশনগুলোতে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে বাফুফে বলছে রুম ছেড়ে দেওয়ার সুযোগ নেই। জাতীয় ক্রীড়া পরিষদ বলছে ফেডারেশনগুলো রুম সংকট কাটাতে এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে তারা। আরও জানাচ্ছেন ওয়াসিউল হক পান্থ। ক্রিকেট ফুটবল বাদে বাংলাদেশের অন্য সকল খেলায় কম বেশি অবকাঠামোগত সংকট আছে। আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়াবিদদের কাছে পদকের প্রত্যাশা থাকলেও এর বিপরীতে ন্যূনতম অনুশীলন সুবিধাই মেলে না অনেক ডিসিপ্লিনে। অন্য ফেডারেশনগুলোর যেখানে হাহাকার, সেখানে নিজস্ব ভবন থাকার পরও ক্রীড়াঙ্গনের আতুরঘর বঙ্গবন্ধু স্টেডিয়ামে আলাদা রুম দখল করে মহানগর লীগ কমিটির অফিস পরিচালনা করছে বাফুফে। এ নিয়ে ফেডারেশন কর্তাদের কণ্ঠে আক্ষেপ। ফুটবলের বিশাল ভবন আছে, তো বঙ্গবন্ধু স্টেডিয়ামে যে বিশাল স্পেসটা যে কোনো একজন যদি আমাদের দয়া করে দিয়ে দেন, তা আমরা ওটাকে খেলার হল রুম অনেক কিছু বানাতে পারি। তবে এই সংগঠকের চাওয়া আমলে নেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন বাফুফের মহানগর লীগ কমিটির চেয়ারম্যান সাব্বির আহমেদ আরেফ। না, এটা তো ফুটবল ফেডারেশন, রুম আমাদেরই লাগবে। লীগ কমিটি চলতে হলে রুম লাগবে না, অফিস লাগবে না, লীগ তো চালাবো। আমরা যেহেতু নতুনভাবে এসেছি, আমরা তো অন্যভাবেই চালাবো, খুব গুরুত্ব সহকারে লীগ চালাবো। ফেডারেশনগুলোর অবকাঠামো সংকট সমাধানে বিকল্প প্রস্তাব দিয়েছেন ব্রিজ ফেডারেশনের অ্যাডহক কমিটির এই শিক্ষার্থী প্রতিনিধি। গণভবনটাকে যদি অন্য কোনো পারপাসে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমাদের দাবি থাকবে সেটা এই পপুলারিজম জাদুঘরটা না করে এখানে একটা বড় মাল্টি স্পোর্টস কমপ্লেক্স করা। সংকটের বিষয়ে অবগত জাতীয় ক্রীড়া পরিষদ, তবে বছরের পর বছর ধরে ফেডারেশন কর্তাদের অনুরোধের পরও কোনো পদক্ষেপ নেয়নি তারা। এনএসসির এই পরিচালক বলছেন সংকট কাটাতে এবার ভিন্ন এক উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের উপদেষ্টা মহোদয়ের আসলে ব্রেন চাইল্ড, উনি চিন্তা করেছেন বিভিন্ন ইনস্টিটিউট বা ফেডারেশনগুলো বিক্ষিপ্তভাবে আছে, একটা স্পোর্টস ইনস্টিটিউট যদি করা যায়, সেখানে সকলের যাতে সুবিধা পাওয়া যায় বা যার যার উপযুক্ততা অনুযায়ী যে সুবিধা পাওয়া যায়, এবং তারা যাতে এখানে বসে তাদের খেলাটা ফ্রি মাইন্ডে, আমরা আশা করছি যে স্পোর্টস ইনস্টিটিউটটা হবে। বিগত সময়গুলোতে ফেডারেশনগুলোর তাবেদার কর্মকর্তারা অনেক মৌলিক সমস্যার সমাধান করতে চাননি কিংবা পারেননি। নতুন বাংলাদেশের সার্চ কমিটির মনোনীত সদস্যদের কাছে আছে তাই প্রত্যাশার পাহাড়। তাদের
অভিভাবক সংস্থা থেকে তারা তাদের দাবি আদায় করে নিতে পারবে কিনা সেটি সময় বলবে। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সরকারি চাকরি পেতে বহাল থাকছে পুলিশ ভেরিফিকেশন, তবে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ করবে সংস্কার কমিশন। পুলিশ ভেরিফিকেশন থাকবে, তবে এইভাবে থাকবে যে পুলিশের যে দেখবো হলো যে প্রথমত হলো যে এনআইডি ঠিকানা ঠিক আছে কিনা। অনির্দিষ্টকালের ধর্মঘটে স্থবির নৌপথে পণ্য পরিবহন, উত্তরের জেলাগুলোতে হতে পারে জ্বালানি তেল ও সার সংকট। চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনের রেকর্ড, সহজ শর্তে আরও বেসরকারি আইসিডি নির্মিত হলে বাড়বে মুনাফা। গাছের রস গুড় হবার আগেই অনলাইনে বিক্রি, রাজশাহীতে কমেছে খেজুরের গুড়ের উৎপাদন, বাড়ছে দাম। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।